হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের গ্যাসের আচরণ অধ্যায়ের কিছু সাজেস্টিভ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বয়লের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো, অথবা বয়লের সূত্র থেকে গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক যে সূত্রটি বিবৃত করো। অর্থাৎ উষ্ণতা যদি স্থির থাকে, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ চাপ যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন কমবে, আবার আয়তন কমলে চাপ বৃদ্ধি পাবে। এই যে সম্পর্কটা, এটার নাম হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটা যদি আমরা লেখচিত্র গ্রাফিক আকারে দেখাই, তাহলে লেখচিত্রটা হচ্ছে এরকম। ভি ভেরিয়েশন আমরা যদি পি করি, লেখচিত্রটা হবে সমপরাবৃত্ত প্রকৃতির। অর্থাৎ চাপ যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন কমবে, আবার আয়তন কমলে চাপ বৃদ্ধি পাবে। এই যে সম্পর্কটা, এটাই হচ্ছে আমাদের বয়লের সূত্র। তো তোমরা ভালো করে এই প্রশ্নটা মুখস্থ করবে। তো নেক্সট কোশ্চেন, বলছে বেলুন ফোলানোর সময় চাপ আয়তন বৃদ্ধি পায়, এক্ষেত্রে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয়? অথবা বেলুন ফুটলে বেলুন আয়তন বাড়ে, চাপ বাড়ে, এখানে বয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে, ব্যাখ্যা করো। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এটি ভালো করে মুখস্থ করবে। কোশ্চেনটিতে আমরা বয়লের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। যদি বয়লের সূত্রে কী বলছে, চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন কমবে, কিন্তু বেলুন ফোলানোর সময় আমরা দেখছি যে বেলুনে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তেছে এবং ভিতরে ভর কিন্তু স্থির থাকতেছে না, ভরও বেড়ে চলছে। তাই এক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য নয়। আর যেহেতু বয়লের সূত্র প্রযোজ্য নয়, তাই এক্ষেত্রে বয়লের সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আবার যেহেতু বয়লের সূত্রের ধ্রুবক রাশি দুটা, গ্যাসের ভর আর উষ্ণতা, তাই এক্ষেত্রে ভর স্থির না থাকার জন্য বয়লের সূত্র প্রযোজ্য নয়। তো নেক্সট কোশ্চেন, নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 3 যে হচ্ছে গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে ওঠার সময় আয়তন বাড়ে কেন? অথবা গভীর অর্থাৎ গভীর জলাশয়ের বুদবুদ উপরে উঠলে আয়তন বাড়ে কেন? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জলাশয় বা পুকুরের মধ্যে দেখবে যে জলাশয় থেকে যখন কোনো বুদবুদ উপরে ওঠে, তখন আস্তে আস্তে দেখবে এর আয়তন প্রসারিত, বড় হতে থাকে। ছোট ছিল এবং যখনই উপরে ওঠে তখন এর আকৃতিতে বড় হয়ে যায়। কেন হয়? কারণটা হচ্ছে জলের চাপ ততই কমতে থাকে যত উপরে ওঠা যায়। বুদবুদ তলদেশ থেকে উপরের দিকে উঠতে থাকলে বুদবুদ উপরে চাপ ক্রমশ কমতে থাকে। জলের উষ্ণতা সর্বত্র সমান ধরে নিয়ে বয়লের সূত্র অনুযায়ী বলা যায়, বায়ুর বুদবুদ গভীর তলদেশ থেকে উপরে ওঠার সময় আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে বাড়তে থাকে। অর্থাৎ চাপ কমলে আয়তন বাড়ে। জলের মধ্যে জলের চাপ থাকে বেশি, তখন বুদবুদগুলো ছোট আকৃতি থাকে, অর্থাৎ আয়তন কম থাকে। আর উপরে ওঠার সঙ্গে সঙ্গে চাপ কমে জলের, তখন ওরা আয়তন বৃদ্ধি পায়। এই কারণে গভীর তলদেশ থেকে বুদবুদ উপরে ওঠার সময় আয়তন বাড়ে। তো নেক্সট কোশ্চেন, বয়ল ও চার্লসের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের কথা উল্লেখ করার কারণ কি? যখন বয়েল এবং চার্লসের সূত্র আমরা বিবৃতি করি, দেখবে সেখানে একটা নির্দিষ্ট ভর কথা উল্লেখ করা থাকে। অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের যে ভৌত রাশিটা অপরিত থাকে সেটা হচ্ছে ভর। এটা হচ্ছে কমন বিষয়। তাহলে এক্ষেত্রে নির্দিষ্ট ভর কথাটা উল্লেখ কেন থাকে? কি বলছে? বলছে চাপ আয়তন ভরের উপর নির্ভর করে। গ্যাসের আয়তন ও চাপ গ্যাসের ভরের উপর নির্ভর করে। গ্যাসের ভর পরিবর্তন হলে আয়তন এবং চাপের পরিবর্তন হয়। এজন্য বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট কথাটি উল্লেখ থাকে। অর্থাৎ গ্যাসের ভরের পরিবর্তন হলেই কিন্তু
ভরের যদি পরিবর্তন হয় তাহলে চাপেরও পরিবর্তন হবে, আর কী হবে, ভলিউম আয়তনের পরিবর্তন হবে। এই কারণে বয়েল এবং চার্লসের সূত্রে নির্দিষ্ট কথাটি থাকে। নেক্সট কোশ্চেন বলছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এর মান কত? পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এর মান কত? আমরা জানি যে সমস্ত গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র থেকে, অর্থাৎ গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়, যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরম শূন্য উষ্ণতা মান সেলসিয়াস স্কেলে দেওয়া আছে -273°C। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। কেলভিন স্কেলে যদি বলা হয় 0K হচ্ছে কেলভিন স্কেল, হচ্ছে পরম শূন্য উষ্ণতা মান। আর ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে -450.4°F, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। 3টা স্কেলের ক্ষেত্রে এই মানটা মনে রাখবে। তো নেক্সট কোশ্চেন বলছে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? এটা বলার কারণটা হচ্ছে মহাবিশ্বে -273°Cর কম উষ্ণতা পাওয়া সম্ভবই না, তাই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। অর্থাৎ বাস্তব জগতে, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে -273°C থেকে কম উষ্ণতা কখনোই পাওয়া সম্ভব না, তাই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতাকে পরম বা চরমও বলা হয়। চরম আর পরম সেম অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন কি বলছে, কোন উষ্ণতায় গ্যাসে অণুগুলি বেগ শূন্য হয়? মহাবিশ্বে এই উষ্ণতা পাওয়া কি সম্ভব? এই কোশ্চেনটা অ্যান্সারটা খুবই ইন্টারেস্টিং। বলছে কোন উষ্ণতায় গ্যাসে অণুগুলি বেগ শূন্য হয়? অণুর বেগ এবং চাপ দুটোই -273°C উষ্ণতায় শূন্য হয়, অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় শূন্য হয়ে যায়। কেউ যদি লেখে 0K উষ্ণতা সেটাও রাইট, বা -459.4°F যদি লেখে সেটাও রাইট। তাহলে অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় বা কোনো গ্যাসের বেগ আয়তন সবই শূন্য হয়ে যায়। তাহলে মহাবিশ্বে এই গ্যাস উষ্ণতা কি পাওয়া সম্ভব? মহাবিশ্বে এই উষ্ণতা কখনোই পাওয়া সম্ভব নয়। তো নেক্সট কোশ্চেন, বলছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। তো আমরা একটা সম্পর্ক জানি, সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্কটা হচ্ছে C/5 = F-32/9। এখানে সেলসিয়াস স্কেলের জায়গা যদি আমরা -273°C ইনপুট করে দেই, তাহলে কোনাকুনি গুণ করে দাও, তাহলে হচ্ছে 5F 5 32 160, আর 9 দিয়ে 273 গুণ করলে -2457। তাহলে 5F 160টাকে ডান দিকে নিয়ে গেলে ওটার থেকে এটা মাইনাস করলে 2297। এবার 5 দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করে দেই তাহলে আসবে -459.4°F। এটাই হচ্ছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। তো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা এবছর মাধ্যমিক 2026 সালের জন্য মাধ্যমিক এবং ইউনিট টেস্টের জন্য খুবই ভেরি ইম্পর্টেন্স এই কোশ্চেন। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। তো এখানে আমরা কি জানি, মনে করি নির্দিষ্ট কোনো গ্যাসের উষ্ণতা টি পরম শূন্য উষ্ণতা, চাপ P, আয়তন V যদি হয়, তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা কী লিখছিলাম V ভেরিয়েশন 1/P। যখন কি ছিল তখন ছিল যখন ভর আর উষ্ণতা স্থির, অর্থাৎ এটা সম্পর্ক রিলেশনটা মানটা হচ্ছে চাপ বাড়লে আয়তন কমে, আয়তন কমলে চাপ বাড়ে। তাহলে সেই সূত্র অনুসারে এটা আবার চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি V ভেরিয়েশন T, অর্থাৎ পরম শূন্য উষ্ণতা। যখন কি হয়, ভর আর উষ্ণতা স্থির থাকে। এই দুইটা রিলেশনকে আমরা যদি যৌগিক ভেদের সাহায্যে যুক্ত করি তাহলে V প্রপোর্শনাল বা ভেরিয়েশন T/P, তাহলে সেটাই লেখা আছে V ভেরিয়েশন T/P। এখান থেকে ভেরিয়েশন চিহ্নটা উঠলে ভেরিয়েশনের পরিবর্তে একটা ধ্রুবক আসবে K, তাহলে V = KT/P। এটাকে কোনাকুনি গুণ করে দাও, Pর সঙ্গে V, তাহলে PV = KT, PV/T = K, অর্থাৎ এটা একটা ভেদ ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে আমাদের বয়েল এবং চার্লসের সমন্বয় রূপ। আবার ধ্রুবকটা যদি তুমি R নাও তাহলে PV = আসবে =RT।
তো কোশ্চেনটা খুবই ভালো করে মুখস্থ করবে। নেক্সট কোশ্চেন বলছে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস বলতে কী বোঝো? তো যে সমস্ত গ্যাস সব অবস্থায় বয়লের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে ওই জন্য এদেরকে আদর্শ গ্যাস বলা, অর্থাৎ পিভি সমান এনআরটি সম্পর্কটা মেনে চলে তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। কিন্তু পৃথিবীতে কোনো বাস্তব গ্যাস এখনো অবধি জন্মায়নি বা পাওয়া যায়নি। আবার বাস্তব গ্যাস আদর্শ গ্যাস কি? যে সমস্ত গ্যাস চার্লস বয়লের সূত্র মেনে চলে না, অর্থাৎ পিভি সমান এনআরটি সম্পর্কটা মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো হচ্ছে মেনেই চলে না। এবার পার্থক্যটা ভালো করে পড়ে নেবে, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্যটা ভালো করে মুখস্থ করবে। নেক্সট কোশ্চেন, বলছে অ্যাভোগাড্রোর প্রকল্প বা সূত্রটি ব্যাখ্যা করো। অ্যাভোগাড্রোর প্রকল্প সূত্রটি 2 নম্বর কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। একই চাপ উষ্ণতায় বিশিষ্ট সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। একই চাপ উষ্ণতায় যে কোনো গ্যাস হতে পারে, সকল গ্যাসের ক্ষেত্রে কি হবে? সমান সংখ্যক অণু থাকবে। একই চাপ উষ্ণতায় যদি নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, ম্যাগনেসিয়াম যাই গ্যাস বলো না কেন, তাদের ক্ষেত্রে কী হবে? সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে এবং সকল সমান আয়তন বিশিষ্ট হবে। সেই হিসেবে আমরা লিখতে পারি ভি ভেরিয়েশন এন, অর্থাৎ অনুসংখ্যা বাড়লে আয়তন বাড়বে, আয়তন বাড়লে অনুসংখ্যা বাড়বে। এটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ। তো নেক্সট, কোশ্চেন হচ্ছে বয়লের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণ বা পিভি সমান এনআরটি সম্পর্কটি প্রতিষ্ঠা করো। পিভি সমান এনআরটি, এই সম্পর্কটা এবছর বা ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মুখস্থ করবে। এটা 3টে সূত্রের সমন্বয় রূপ। আমরা একটু আগে শিখছিলাম বয়েল এবং চার্লসের সমন্বয় রূপ, তা সেটাই তো আছে। বয়েলের সূত্রের অনুসারে ভি ভেরিয়েশন 1/p যখন এনআরটি স্থির, চার্লসের সূত্র অনুসারে ভি ভেরিয়েশন টি যখন এন আর পি স্থির, আর অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে একটু আগে আমরা পড়লাম ভি ভেরিয়েশন এন। এই তিনটাকে যদি আমরা যৌগিক ভেদের সাহায্যে যুক্ত করি তাহলে দাঁড়ায় ভি ভেরিয়েশন এন টি বাই পি। এখান থেকে ভেরিয়েশন চিহ্ন উঠলে পিভি সমান ভেরিয়েশনটা যে ধ্রুবকটা যদি আর নেই, আর এন টি বাই পি, কোনাকুনি গুণ মেরে দাও তাহলে আসবে পিভি সমান এন আর টি। এটাই হচ্ছে আমাদের চার্লস এবং বয়লের সূত্রের সমন্বয় রূপ, বা এটাকে আদর্শ গ্যাসের সমীকরণও বলা হয়। এখান থেকে আবার আসতে পারে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। 1 মোল গ্যাসের ক্ষেত্রে তখন তুমি লিখবে পিভি সমান এনের জায়গায় 1 বসবে, তাহলে আর টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ লেখো। বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ লেখো। কোশ্চেনটা ভালো করে মুখস্থ করবে। বাস্তব গ্যাসগুলির আণবিক আয়তন কম হলেও তা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আন্তরাণবিক আকর্ষণ বলের অস্তিত্ব দেখা যায়। মূলত এই 2টি কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ভালো করে মুখস্থ করবে এই প্রশ্নটা। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেনে বলছে আদর্শ আচরণ থেকে কীভাবে মোলার ভর নির্ণয় করা যায় আদর্শ গ্যাস সমীকরণ থেকে, অর্থাৎ পিভি সমান এনআরটি থেকে কিভাবে মোলার ভর নির্ণয় করা যায়। তাহলে পিভি সমান আমরা লিখতে পারি এন মানে কি W/m, গ্যাসের ভর বাই মোলার ভর, আরটি।
তাহলে আমাকে কি বলছে, মোলার ভর নির্ণয় করতে বলছে। তাহলে এম এর মান বের করবো। তাহলে এম ইকুয়াল আমি লিখতে পারি WRT বাই এই পিভিটা, বাস এটাই। তাহলে এটাই বলছে কোনো গ্যাসের ডাব্লু গ্রাম মোলার ভর এম হলে আদর্শ গ্যাস সমীকরণ WMRT, যেখানে আয়তন এত দেওয়া আছে। এবার এখান থেকে কোনাগুণে গুণ করে এম এর মানটা রিপ্লেস করছে এখানে, আর পিভিটা নিচে দিয়েছে। এটাই হচ্ছে মোলার ভর। তো যেখানে এদের মান বসালে এম এর মান পাওয়া যাবে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, পিভি এনআরটি সম্পর্কতে আণবিক ভর ও ঘনত্বের সমীকরণ নির্ণয় করো। আণবিক ভর চেয়েছে, অর্থাৎ এম এর মান। তো একটু আগে আমরা এম এর মান বের করলাম, এবার ঘনত্বের মানটা প্রতিষ্ঠা করব। তো ঘনত্ব মানে কি, ডি মানে কি, ডি ইকুয়াল টু ভর বাই আয়তন। এখানে ভর বলতে ডাব্লু, আয়তন বলতে ভি, এটা আনতে হবে। তা আমাদের সমীকরণটা হচ্ছে পিভি সমান সমান এন এর পরিবর্তে লিখতে পারি ডাব্লু বাই এম আর টি, তাই তো। তাহলে ডাব্লু বাই ভি লাগতেছে, ডাব্লু আছে, এম আছে, এমটাকে রিপ্লেস করো, এমটাকে বাম দিকে নিয়ে আসো, আর ভিটাকে ডাব্লুর নিচে দাও, আর টি। তাহলে পি এম সমান সমান ডাব্লু বাই ভি আর টি। এবার আমরা পি এম সমান সমান ডাব্লু বাই ভির পরিবর্তে ডি লিখব, তাহলে আর টি। আমাকে কী বের করতে হচ্ছে, ডি ঘনত্ব। তাহলে ডি ইকুয়াল লিখতে পারি পি এম বাই আর টি, তাই না। এটাই ছিল ঘনত্বের সমীকরণ, সেটাই দেওয়া আছে, তোমায় ভালো করে পড়ে নিও। নেক্সট কোশ্চেন, তো আমাদের আজকের লাস্ট প্রশ্ন এই দুটো। বলছে সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, একে সার্বজনীন কেন বলা হয়, অর্থাৎ আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। কারণটা হচ্ছে 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে পিভিআরটি এই সমীকরণকে আরকে বলা হয় মোলার ধ্রুবক বা গ্যাস ধ্রুবক। এর মান গ্যাসের প্রকৃতি বা ধর্মের উপর নির্ভর করে না, তাই আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। আর এর মানটা ভালো করে মুখস্থ রাখবে। আর মাতৃ বিশ্লেষণ হচ্ছে আর এর একক নির্ণয়, বা পিভি সমান এনআরটি সমীকরণে মাতৃ বিশ্লেষণ যে আর এর এসআই একক নির্ণয়, এসআই সিজিএস দুটোই পড়বে। পিভি সমান সমান এনআরটি, আর ইকুয়াল টু পিভি এনটি, অর্থাৎ আর এর আমাদের মাত্রা লাগবে। তাহলে পি মানে কি, চাপ, চাপের মাত্রা আছে, চাপের মাত্রা কি, তাহলে আর এর মাত্রা বের করতে, চাপের মাত্রা হচ্ছে আমাদের এম এল -1 T-2, তার সঙ্গে গুণ হবে আয়তন L³ বাই মোল ইন্টু কে। তো এখানে সূচকের অঙ্কের মতন হবে, তার মানে কি আসবে, আসবে হচ্ছে এম থাকবে, এল এখানে 1 -1 এখানে 3টে, তাহলে L² T-2 মোল ইনভার্স কে ইনভার্স, অর্থাৎ এটা কার্যের একক আসলো, তাহলে সেটাই এখানে দেওয়া আছে। তো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অন্য বন্ধুদের মাঝে, নতুন বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।